রাত 11টায় বিহান দাঁড়িয়ে আছে এক নির্জন রাস্তায়। মানুষ তো দূর, একটা কাকপক্ষীরও দেখা মিলছে না। চতুর্দিক থেকে শুধু ভেসে আসছে ঝিঝি পোকার ডাক, সাথে ভেসে আসছে স্যাঁতসেঁতে ভেজা মাটির ঘ্রাণ। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। বিহান ট্রাকের সামনের বনেটের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। দুই আঙ্গুলের ফাঁকে তার জ্বলন্ত সিগারেট ধরা, যেটা একটু পর পর তার ঠোঁটের মাঝখানে ঠাঁই পাচ্ছে। বিহান সচরাচর সিগারেট খায় না, মাঝে মাঝে দুই একটা খায়। বিহান সিগারেট খাচ্ছে আর শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে তার টিমের দিকে, মানে আর কি, তার বন্ধু বান্ধবের দিকে। সাথে তার টিমের অন্য কয়েকজন মেম্বারও রয়েছে, যারা এখন কয়েকজনকে আচ্ছা মতো পেটাতে ব্যস্ত। সাথে অবশ্য জিএমও আছে, তবে তার মুখ ঢাকা। যতই হোক, দলের লোকজনের সামনে তো আর খোলা মুখে আসা যায় না। তারা এখন লোকগুলোর থেকে পাচারকারী লোকের তথ্য জোগাড় করছে। বিহান যখন আরশিকে বাড়ি পৌঁছে দেয়, তখন তার কাছে আদিলের একটা মেসেজ আসে। আর ওই মেসেজটা পেয়েই বিহান এখানে ছুটে আসে। খানিকক্ষণ পর জিএমও এসে এখানে উপস্থিত হয়। মূলত তারা এখানে এসেছে বেআইনি অস্ত্র পাচার আটকাতে। তাদের কাছে পাক্কা খবর ছিল যে এই রাস্তা দিয়েই অস্ত্র পাচার হবে। তাই বিহান তার টিম নিয়ে এখানে আসে আর বুঝতে পারে খবরটা সত্যি। তারা লোকজনকে ধরতে পারে অস্ত্র সহ। 5টা ট্রাকে খাদ্যের সঙ্গে অস্ত্র পাচার করার পায়তারা করছিল, কিন্তু দুঃখের বিষয় ধরা পড়ে যায় তাদের কাছে। এখন অস্ত্র আর ওই লোকগুলোর দুটো তাদের আওতায়। অস্ত্রগুলো যদিও পাঠিয়ে দেওয়া হয়েছে ওপর মহলে, লোকগুলোকেও এখন পাঠানো হবে। কিছুক্ষণ পর আদিল, নেহাল, আকাশ, বর্ষা, মিতালি তাদের বাকি টিম মেম্বারদের সঙ্গে লোকেদেরকে পাঠিয়ে দিয়ে বিহানের কাছে এসে দাঁড়ায়। সঙ্গে জিএমও আসছে। সবাই এগিয়ে আসতেই বিহান সকলের উদ্দেশ্যে প্রশ্ন করে, কি কি কথা বেরোলো? আদিল কপালের ঘাম মুছে বিরক্তির কণ্ঠে বলে, ধুর, শালারা মুখই খুলতে চাইছে না। বারবার শুধু একই কথা, আমরা কিচ্ছু জানি না। আমাদের ফোনে যতটুকু বলা হয়েছে আমরা শুধু সেইটুকুই করেছি। মিতালি বিহানের উদ্দেশ্যে বলে, তুই থাকতে যেগুলো বলেছে সেগুলোই বলেছে বারবার। সাথে অবশ্য নতুন একটা কথাও মুখ দিয়ে বের হয়েছে। বিহান ললাটে ভাঁজ ফেলে বলে, কি কথা? মিতালি বলতে নিবে তার আগেই নেহাল ওকে থামিয়ে বলা শুরু করে, ওরা এগুলো পাচার করতে না, এগুলো পাচার করতে দিয়েছিল আরো আগে, সেগুলোই ফেরত আনতে গিয়েছিল। কেন? একটা মেয়ের কারণে। মেয়ের কারণে? হ্যাঁ, যাদের সঙ্গে এই অস্ত্রের ডিলটা হয়েছিল তারা এগুলো নিবে না বলেছে। যতক্ষণ পর্যন্ত তারা ওই মেয়েকে পাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত পাচারের সব কার্যালয় বন্ধ থাকবে। তারা কোনো জিনিস নিবে না। বিহান চিন্তিত কণ্ঠে বলে, আশ্চর্য, একটা মেয়ের জন্য তাদের সমস্ত চোরা কারবার পাচার বন্ধ? কে সেই মেয়ে, কিছু জানতে পারলি? আকাশ হতাশার কণ্ঠে বলে, না রে দোস্ত, মেয়েটার সম্পর্কে কিছুই জানতে পারিনি। হারামজাদারাও তো মুখই খুলছে না। এর থেকে বেশি কথা পেট থেকে বের করতে পারিনি। বিহান আকাশের উদ্দেশ্যে বলে, ভালো করে ডোজ দে, যতক্ষণ পর্যন্ত সমস্ত কথা পেট থেকে বের না হয়। আমার মেয়েটার সম্পর্কে সব ইনফরমেশন চাই। আকাশ দৃঢ় কণ্ঠে বলে, তুই চিন্তা করিস না, কথা তো পেট থেকে বের করেই ছাড়বো। বিহান সূক্ষ্ম হেসে বলে, গুড, কাল থেকে কাজে লেগে পড়। বিহান আরো কিছুক্ষণ সবাইয়ের সঙ্গে কথা বলে। কথা বলার একটা পর্যায়ে চোখ পড়ে তাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকা জিএম এর দিকে। জিএম থম মেরে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার দূর আকাশে। ভেবে চলেছে আরশির বলা কথাগুলো। বিশেষ করে তার নাম জানার বিষয়টা তাকে বেশি ভাবাচ্ছে। জিএম যেখানে বিহানদের তার আসল নাম বলেনি, সেখানে আরশির নাম জানলো কিভাবে? এই নাম তো কারো জানার কথা না, কারণ আজ থেকে 18 বছর আগে তার এই নাম পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। সে নিজের হাতে মুছে ফেলেছে এই নাম। তাহলে এত বছর পর আরশি জানলো কিভাবে? জিএম এর ভাবনার মাঝেই বিহান এগিয়ে এসে দাঁড়ায় জিএম এর পাশে। প্রশ্ন করে, কি হয়েছে, এরকম দাঁড়িয়ে আছো কেন? কিছু কি হয়েছে? বিহানের কথায় জিএম ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে, আচমকা প্রশ্ন করে বসে, আরশি কি কাজ করে? বিহান ভুরু কুঁচকে উল্টো প্রশ্ন করে, তা জেনে তুমি কি করবে? জিহেম বিহানের দিকে ঘুরে দাঁড়িয়ে বলে, একটু দরকার ছিল।
বিহান পুনরায় উল্টো প্রশ্ন করে বলে, কি দরকার, সোজা সাপটা বলো। জিএম বিরক্ত হয় বিহানের বারবার প্রশ্নে, কণ্ঠে বিরক্তির রেশ ধরে বলে, এত প্রশ্ন কেন করছো, কি করে বলে দিলেই তো হয়। বিহান আবারও উল্টো প্রশ্ন করে বলে, তো তুমি জেনে কি করবে সেটা বলে দিলেই তো হয়। জিএম বিরক্ত হয়ে বলে, তুমি আগে বলো, তারপর আমি বলছি। বিহান নির্লিপ্ত কণ্ঠে বলে, কি আর করবে, আমার বউ আর আমাকে কিভাবে আলাদা করা যায় সারাক্ষণ সেই ফোন দিয়ে আটে। আর পড়াশোনা শেষ করে নতুন একটা বিজনেস শুরু করেছে মায়ের থেকে শুনলাম, তবে কিসের বিজনেস সেটা জানি না। জিএম ভাবুক হয়ে বলে, ও। বিহান বলে, এখন বলো কি হয়েছে। জিএম এই মুহূর্তে নিজের ভাবনা বিহানকে বলতে চাইল না, তাই প্রসঙ্গ পাল্টিয়ে বলে, তেমন কিছুই না, ছেলেটাকে আসার পর থেকেই এখানে দেখছি, তাই তো বললাম। কথাগুলো শুনে বিহানের ঠোঁটের কোণে রহস্যময় হাসির রেখা ফুটে ওঠে, ধীর সুরে আওড়ায়, এখানে তো থাকতেই হবে, ওর কাঁধে যে কারোর বিশাল বড় দায়িত্ব। বিহান আর জিএম এর কথার মাঝে বর্ষা দৌড়ে এসে বিহানের হাতটা টেনে সামনের দিকে এগিয়ে যায়। দোস্ত, ওই দেখ, পূর্ণতা চৌধুরী। বর্ষার কণ্ঠে আনন্দ উল্লাস স্পষ্ট, আর কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছে মেয়েটা কত খুশি পূর্ণতা চৌধুরীর দেখা পেয়ে। বিহান বর্ষার ইশারা অনুযায়ী তাকায়, দেখতে পায় কালো মার্সিডিজ গাড়ি, আর গাড়ির ভেতরে বসে আছে কালো ক্যাপ, কালো মাস্ক পরিহিত একটি মেয়ে। সামনে ড্রাইভার, সাথে বসে রয়েছে পূর্ণতা চৌধুরীর অ্যাসিস্ট্যান্ট সানি। রাস্তার ল্যাম্পপোস্টের আলো আর গাড়ির কাচ নামিয়ে রাখা তারা খুব স্পষ্ট দেখতে পেল, তবে সেটা খুব স্বল্প সময়ের জন্য। চোখের পলকে পূর্ণতা চৌধুরীর গাড়ি সহ তার গার্ডদের 4টি গাড়ি সাই সাই করে চলে গেল। সবাই বেশ উৎসাহী নয়নে সেই দিকেই তাকিয়ে। গাড়িগুলো চোখের আড়াল হতেই বর্ষা আনন্দিত কণ্ঠে বলে, ভাই, আজ আমার স্বপ্নটা পূরণ হলো। কতদিন ধরে পূর্ণতা চৌধুরীকে দেখতে চাইছিলাম, কিন্তু কাজের জন্য তার একটা শো অ্যাটেন্ডও করতে পারিনি, তবে আজকে দেখে খুব খুশি খুশি লাগছে। বিহান এতক্ষণ গাড়িগুলোর দিকে তাকিয়েছিল, বর্ষার কথায় পাশ ফিরে তাকায়। মিতালি কাঁদো কাঁদো মুখ করে এগিয়ে এসে বর্ষার উদ্দেশ্যে বলে, তোর খুশি খুশি লাগছে আর আমার কান্না পাচ্ছে, কারণ আজকেও পূর্ণতা চৌধুরীর গানের শো ছিল, যেটা আজকেও মিস করে গেলাম। আকাশ মিতালির কথাই ছোট্ট করে থাপ্পড় দিয়ে বলে, গাধি, পরে শো দেখিস, আগে যে কাজের দায়িত্বে কাঁধে নিয়েছিস সেটা আগে পূরণ কর, তারপর স্বাধীনভাবে দেখিস যত মন চায়। বিহান একবার হাতঘড়ির দিকে তাকিয়ে সবার উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলে, হয়েছে, এসব কথা রাখো, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেই, এমনিতেই অনেক রাত হয়ে গিয়েছে। বিহানের কথা সবার সহমত পোষণ করে। রাত এখন প্রায় 12টার ঘরে এসে থেমেছে, এবার বাড়ি ফেরা উচিত। এরপর সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় 1 ঘন্টার পর বাড়ি পৌঁছে দেখে আঞ্জুমান বেগম ড্রয়িং রুমে বসে আছে তাদের জন্য। সবাইকে আসতে দেখে আঞ্জুমান বেগম সবাইকে ফ্রেশ হয়ে খেতে আসতে বলে, আর উনিও চলে যায় খাবারগুলো গরম করতে। সবার ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে যায়। সবাই চলে যেতেই বিহান ওপরে গিয়ে ঝটফট রেডি হয়ে নিচে আসে। কালো শার্ট, কালো প্যান্ট, কালো জ্যাকেট পরে, কালো হেলমেট সাথে সবার চোখ এড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বাইক নিয়ে রওনা দেয় অজানা গন্তব্যে। পুরো রুম জুড়ে পায়চারি করছে আরশি, একবার বসছে তো একবার উঠছে, তো একবার বিহানকে ইচ্ছা মতো বকা দিচ্ছে। তার এখন ফ্রেশ হওয়া প্রয়োজন, কিন্তু সে ফ্রেশ হতে যেতে পারছে না, কারণ তার এই মুহূর্তে কিছু প্রয়োজনীয় জিনিস তার কাছে নেই। কালকে নিতে চেয়েছিল, কিন্তু বিহান নিতে যাওয়ায় আর সঙ্গে সঙ্গে থাকায় নিতে পারেনি লজ্জায়, যার ফলস্বরূপ তাকে এখন এই বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। আরশির কেমন যেন লাগছে, রাগে ফর্সা মুখশ্রী রক্তবর্ণ ধারণ করেছে। আরশি বসা থেকে উঠে দাঁড়ায়, অস্বস্তিতে ও রাগে গজগজ করতে করতে রুম জুড়ে পায়চারি করতে থাকে। একটা সময় চোখ পড়ে ড্রেসিংয়ের ওপরে রাখা প্যাকেটগুলোর ওপরে। এগুলো বিহান কালকে তাকে দিয়েছিল। একটাতে ঔষধ আছে, আরশি কেনার সময় দেখেছিল, কিন্তু কিসের ঔষধ সেটা জানে না। আর একটা প্যাকেটে বিহান তাকে দিয়ে রুমে গিয়ে খুলতে বলেছিল, আরশি সেগুলো খুলে দেখেনি, কিন্তু এখন সেগুলো চোখের সামনে পড়ায় কৌতূহল জাগে।
কি আছে দেখার জন্য প্যাকেটগুলো নিয়ে বিছানায় বসে। 2টা ব্যাগ খুলে দেখে আরশি যেন কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। একটা প্যাকেটে ন্যাপকিন সহ মেলিয়ে কিছু জিনিসপত্র দেখতে পায়। অপর ব্যাগটিতে রয়েছে ব্যথার ঔষধ সহ আরো কিছু ঔষধ, যেগুলো আরশিকে তার মান্থলি প্রবলেম হলে খেতে হয়, প্রচন্ড পেট ব্যথা ও শরীর দুর্বলের কারণে। আরশি নির্বাক হয়ে জিনিসগুলোর দিকে তাকিয়ে আছে। মাথা ঘুরছে, মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। বারবার একটা প্রশ্নই মাথায় আসছে, বিহান কিভাবে জানলো যে তার মেয়েরই প্রবলেম চলছে? আর সবচাইতে বড় কথা, বিহান এগুলো ঔষধের নাম জানলো কি করে? এগুলো তো তার জানার কথা না। তাহলে? আরশি কাঁদো কাঁদো মুখ করে জিনিসগুলোর দিকে তাকিয়ে আছে। বেচারি জীবনে প্রথম স্বামীর থেকে গিফট পেল, তাও কিনা এইসব। ছি, বিহান পারলো কি করে তাকে এইসব দিতে? তার কি একটুও লজ্জা করেনি? সে তো লজ্জায় মরে যাবে যাবে অবস্থা, যতই নিজেকে শক্ত কাঠিন্যের মধ্যে আবদ্ধ করে রাখুক। দিন শেষে সেও তো একটা মেয়ে। এখন কি করে এই লজ্জা নিয়ে বিহানের সামনে যাবে? এই টেনশনে মেয়েটার মাথা ঘুরছে। যদিও জিনিসগুলো আরশির এখন খুব প্রয়োজন ছিল, তবুও কেমন যেন একটা দ্বিধা কাজ করছে। আরশি চোখটা বন্ধ করে বড় বড় কয়েকটা শ্বাস নেয়। এরপর চোখ মেলে নিজের দ্বিধা দ্বন্দ্বকে এক পাশে রেখে প্রয়োজনীয় জিনিস নিয়ে ওয়াশরুমে যায়। এখন তার অতি দ্রুত ফ্রেশ হওয়া প্রয়োজন। আরশি একেবারে শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়। সাদা চুড়িদার পরনে, ভেজা চুলগুলো আছড়িয়ে খোলা রাখে, মুখে সানস্ক্রিন মেখে কাজল টেনে নেয়। তার ডাগর ডাগর আঁখি দয়ে, ঠোঁটে হালকা একটা লিপ বাম দিয়ে তাকায় ঘড়ির দিকে। 6টা বাজতে দেখে আরশি তার গিটারটা নিয়ে রওনা দেয় বাগানের দিকে। আজ শুক্রবার, এক্সাম নেই, তাই বেশ আমোদেই আছে মেয়েটা। বিছানায় উদম গায়ে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে বিহান। বেশ গভীর ঘুমে আচ্ছন্ন সে। কাল গভীর রাত করে বাড়ি ফেরায় তার ঘুম হয়নি। ঘুম হবেই বা কি করে? সে ঘুমিয়েছেই তো ফজরের আজানের একটু আগে। ভেবেছিল আজকে বেশ বেলা করে ঘুমাবে, কিন্তু তার আর হবে না বোধ হয়। সে অলরেডি চোখ পিটপিট করা শুরু করেছে। তার কানে যে ভেসে আসছে এক সুমধুর কণ্ঠস্বর। বিহান ঘুমের মাঝেও কণ্ঠস্বরটা চিনে ফেলল। ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। বিহান ধীরে ধীরে চোখ মেলে তাকায়, উঠে বসে বিছানায়। চোখ মুখে আলতো হাত বুলিয়ে গিয়ে দাঁড়ায় ব্যালকনিতে। অতঃপর পূর্ণ দৃষ্টিতে তাকায় বাগানে গিটার হাতে ঘাসের ওপরে বসা এক শুভ্র কন্যার ওপরে। শুভ্র রং এবং চুড়িদার পরনে, মাথায় ঘোমটা টানা। পাশে 2টা সাদা খরগোশ ছানা বসে ঘাস খাচ্ছে। সাথে পাখির হালকা কিচিরমিচির ডাক ভেসে আসছে। সকালের নরম আলো স্নিগ্ধ শীতল বাতাসে মনটা যেন সতেজ করে তুলেছে। বিহানের মনে পড়ে যাচ্ছে আরশিকে দেখার প্রথম দিনের কথা। সেই দিনও তো সে এভাবেই বাগানে বসেছিল, শুভ্র পোশাকে, পাশে বিড়াল ছানা নিয়ে। সে তো একটা নামও দিয়েছিল, শুভ্রতা। নামটা মনে পড়তেই বিহান মুচকি হাসে, বলে, শুভ্রতা। আমার কঠোর হৃদয়ে তার স্পর্শে ভালোবাসা জাগানোর শুভ্রতা। মাই লাভ, মাই লাইফ, মাই এভরিথিং। বিহান মায়াময় চোখে তাকিয়ে থাকে আরশির দিকে। তার কানে এখনো এসে বাড়ি খাচ্ছে তার শুভ্রতার মিষ্টি কণ্ঠস্বরে তোলা ধ্বনির গান। আমার পরানো যাহা চাই তুমি তাই গো। আমার জাগরণে নিশীথে স্বপনে তুমি যে অঙ্গ ছায়া ছাই গো। আমার গানের সুরে তোমারই কথা, তুমি মোর চিন্তাই মোর ব্যথা। তুমি মোর প্রিয়, তুমি মোর পূজার ছায়া। প্রাণে আমার তুমিই মায়া। যাহা কিছু আপন তোমারই পানে, চাহে গো আখি প্রাণ মন প্রাণে। তুমি তো সেই তাই, তুমি তো সে তাই গো। আমার পরানো যাহা চাই তুমি তাই গো। বিহান মুগ্ধ চোখে তাকিয়ে আছে, বিভোর হয়ে আছে আরশির কণ্ঠস্বরে। তৃষ্ণার্ত ব্যাকুল হৃদয় নিয়ে তাকিয়ে আছে বিহান আরশির পানে। তার ওই সুরেলা মধুর কণ্ঠস্বর, নতুন গান শোনার আশায়। কিন্তু আরশি আর গাইছে না।
মাথায় নিচু করে গিটারের সুর টুংটাং ধ্বনি তুলে যাচ্ছে। বিহান কিছুক্ষণ তাকিয়ে থাকে, এরপর পা বাড়ায় নতুন গান শোনার আর্জি নিয়ে বাগানে আরশির কাছে। আরশি হঠাৎ নিজের পাশে কাউকে অনুভব করে, চোখ তুলে তাকায় পাশে। বিহানকে দেখে আঁতকে ওঠে, মনে পড়ে যায় কিছুক্ষণ আগের ওই জিনিসগুলোর কথা। আরশি লজ্জায় পেয়ে বসে যায়, সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলে। ওখান থেকে দ্রুত উঠতে নিলে বিহান আরশির হাতটা টেনে পুনরায় বসিয়ে দেয়। বিহান সূক্ষ্ম নজরে তাকায় আরশির লজ্জায় নত হয়ে রাখা মুখপানে। লজ্জার কারণে মেয়েটার ফর্সা গাল দুটো লাল টমেটোর মতো হয়ে গিয়েছে। এই ফুলো ফুলো লাল টমেটোর মতো গাল দুটো দেখে বিহানের নেশা লেগে যায়। কিছুক্ষণ নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে হুট করেই আরশির কোমরটা টেনে তার কোলে বসিয়ে দেয়। আরশি কিছু বুঝে ওঠার আগেই বিহান শব্দ করে তার দুটি গালে টপাটপ কয়েকটা চুমু খেয়ে নেয়। আরশি এখনো এহেন কাণ্ডে চোখ বড় বড় করে ফেলে, বিস্ময় হতবাক হয়ে তাকিয়ে থাকে বিহানের দিকে। লজ্জায় বেচারির দুই গালে আরো গাঢ়ভাবে লাল আভা ছড়িয়ে পড়ে। বিহান আরশির এইরকম চেহারা দেখে আবারও শব্দ করে কয়েকটা চুমু খায়, এরপর মৃদু হেসে আরশির দুই গাল টেনে বলে, আমার গোলুমলু টুলুমুলু লাড্ডু রসমালাই, লাল টমেটোর মতো বউ, কি কিউট লাগছে, আহা! মন চাচ্ছে এই ফুলো ফুলো গাল টমেটো দুটো একেবারে খেয়েই ফেলি। বলতে বলতেই বিহান সত্যি আরশির গালে একটা কামড় দিয়ে দিল। আরশি তেতে উঠে হাত ঝটকা দিয়ে সরানোর চেষ্টা করে কিছুটা উচ্চ স্বরে বলে, অসভ্য লোক, কি হচ্ছে কি এগুলো? এরকম কামড়াকামড়ি কেন করছেন? পাগল হয়ে গিয়েছেন নাকি? বিহান আরশিকে কোল থেকে উঠতে তো দিলই না, উল্টো তাকে আরেকটু শক্ত কোলে বসিয়ে দিল। পাগল তো হয়েছি বউ, তোমায় ভালোবেসে, তোমার ভালোবাসায় আমি বদ্ধ উন্মাদ হয়ে গিয়েছি। দিন রাত তোমার মুখখানাই চোখে ভাসে, তোমার নামটাই বুকের গভীরে গাঁথা থাকে। তুমি হাসলে আমার আকাশ রঙিন হয়, তুমি কাঁদলে আমার ভেতরটা ঝড়ে ভেঙে যায়। এই পাগলামিতে শুধু একটাই কামনা, তুমি শুধু আমার হও, সারা জীবন আমার ভালোবাসার ঠাঁই হও। আরশি শুনল বিহানের এই আবেগময় কথাগুলো, খুব মনোযোগ দিয়েই শুনল, কিন্তু কোনো কথা বলে না। কোনো প্রতি উত্তর করার প্রয়োজন মনে করল না হয়তো। বিহান নিজেও চুপচাপ মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে আরশির দিকে। কেউ কোনো কথা বলে না, শুধু বয়ে যায় তাদের মধ্যে গভীর নীরবতা। এভাবেই পেরিয়ে যায় বহুক্ষণ। বিহানের আর গান শোনা হলো না, বলা হলো না মনের ভেতরের সুপ্ত বাসনা। শুধু দুজন ডুবে রইল একে অপরের আঁখি পল্লবে। তাদের অগোচরেই কেউ তাদের এই মুহূর্ত দূর থেকে ক্যামেরা বন্দি করে নেয়, তারা বুঝতেও পারে না। আরশি ঘুম থেকে উঠেছে প্রায় 2 ঘন্টার মতো হলো, কিন্তু নিচে নামছে না, আর না ফ্রেশ হচ্ছে। একইভাবে কপালে হাত ঠেকিয়ে বসে আছে চিন্তিত মুখে। বারবার কানে ভেসে আসছে মায়ের বলা কথাগুলো। ঘন্টা দেড়েক আগে আরিফা বেগম ফোন করে ছেলের দিকে আরশিকে, আর প্রায় 1 ঘন্টার মতো তাদের মা ছেলের কথোপকথন চলে। আরিফা বেগম উজানের পুরো বিষয়টা খুলে বলে। আরশির কপালে চিন্তার ভাঁজ পড়ে। সে ভেবেছিল আরশিকে এবার নিয়ে যাবে তাদের কাছে, আগলে রাখবে তাদের বক্ষস্থলে, কিন্তু হঠাৎ উজানের আগমন যেন সেটা লণ্ডভণ্ড করে দিল। সে চাইলেও তার বোনকে এখন আর এখান থেকে নিয়ে যেতে পারবে না। একদিকে বিহান তো একদিকে উজান। মূলত আরশি ভয় পাচ্ছে আরিশ ওকে নিয়ে যেতে। এখানে থাকলে যদি বিহানের এত ভালোবাসা দেখে যদি মেয়েটা ভালোবেসে ফেলে, আর বিহান সবটা জানার পর যদি মেনে না নেয়, তাহলে তার বোনের কি হবে? কি করে সামলাবে তার বোনকে? এই চিন্তায় আরিশকে কুড়ে কুড়ে খাচ্ছে। তাই তো সে আরশিকে এখানে রাখতে চাইছে না। বাগান থেকে বিহান আর আরশি বাড়ির ভেতরে প্রবেশ করে। দেখতে পাই ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছেন এরশাদ চৌধুরী। হাতে তার গরম ধোয়া ওঠা চা। একটু পর পর চায়ে চুমুক দিচ্ছেন আর খবর পড়ছেন। আঞ্জুমান বেগম রান্নার শেষে চুমকিকে নিয়ে সেগুলো ডাইনিং টেবিলে রেখেছেন। আরশি গিয়ে বসে ইশাক চৌধুরীর পাশে।
বাহু জড়িয়ে কাঁধে মাথা রাখে। বিহান সেই দিকে এক পলক তাকিয়ে ওপরে চলে যায় ফ্রেশ হতে। ইরশাদ চৌধুরী মৃদু হেসে আরুষির কথায় হাত বুলিয়ে বলে, মুখ এরকম মলিন কেন? কি হয়েছে আমার আম্মার? আরুষি মাথা নাড়িয়ে মৃদু স্বরে বলে, কিছু হয়নি বাবা, এমনি। ইরশাদ চৌধুরী আরুষির মাথায় হাত বুলিয়ে বলেন, এক্সাম কেমন চলছে আমার আম্মা? আরুষি মুখ পাংশুটে করে বলে, এখন তো ভালোই চলছে বাবা, পরে কি হবে জানি না। ইরশাদ চৌধুরী হেসে ফেললেন, আশ্বাসের সুরে বললেন, কিচ্ছু হবে না, আল্লাহর রহমতে সবকিছু ভালো হবে। তুমি শুধু মন দিয়ে একটু লেখাপড়া করো। আরুষি মাথা নাড়ায়। তাদের মাঝে আরো কিছু কথোপকথন চলতে থাকে। এর মাঝে নিচে নেমে আসে আরিশ। আরিশকে ইরশাদ চৌধুরী কাঁধে মাথা রেখে থাকতে দেখে মৃদু হাসে। ইরশাদ চৌধুরী আর আঞ্জুমান বেগমকে দেখে ভাবে, মানুষ দুটো কতটা ভালো হলে এতটা নিঃস্বার্থভাবে তার বোনকে ভালোবাসতে পারে। যেখানে নিজের বাবাই তার মেয়েকে মেরে ফেলতে চেয়েছিল, সেখানে নিজের কেউ না হয়েও তার বোনকে কতটা আদর যত্নে রেখেছে। কথাগুলো ভেবে আরিশের চোখের কোণে অশ্রু জমে। কেউ দেখার আগেই সেটা সন্তর্পণে মুছে নেয়। এরপর গিয়ে বসে বোনের পাশে। এরপর সেও তাদের আড্ডায় সামিল হয়। কিছুটা সময় গড়ায়, ধীরে ধীরে সবাই নিচে নেমে আসে, গিয়ে বসে ডাইনিং টেবিলে। আরিশ আর জিএম বসা সামনাসামনি চেয়ারে। একবার দুজনের চোখাচোখি হতে আরিশ দ্রুত চোখটা সরিয়ে নেয়। অপরদিকে আরশি খাবার খেতে বসার পর থেকেই শুধু উসখুস করছে, খাওয়া রেখে বারবার এদিকে ওদিকে তাকাচ্ছে। এটা আঞ্জুমান বেগম লক্ষ্য করে আরশির উদ্দেশ্যে বলে, আরশি, খাবার খাচ্ছিস না কেন? খাওয়া রেখে এদিকে ওদিকে কি দেখছিস? আঞ্জুমান বেগমের কথা শুনে আরশি মেকি হেসে বলে, কই, কিছু দেখছি না তো মামুনি। আঞ্জুমান বেগম ভুরু কুঁচকে বলে, তাহলে খাবার খাচ্ছিস না কেন? আরশি প্লেট থেকে খাবার মুখে দিয়ে বলে, এই তো খাচ্ছি। আঞ্জুমান বেগম আর কিছু না বলে সবাইকে খাবার বেড়ে দিতে থাকে। আরশি চোখ গরম করে বিহানের দিকে তাকিয়ে আছে। খাবার খেতে বসার পর থেকেই এই অসভ্য লোক তাকে জ্বালিয়ে মারছে। বারবার পা দিয়ে তার পায়ে সুড়সুড়ি দিচ্ছে। আরশি পা সরিয়ে নিয়ে চাইলেও বিহান তার দুই পা দিয়ে আরশির পাটা আটকে রেখেছে। আরশি ক্ষিপ্ত নয়নে তাকায়। তা দেখে বিহান দুষ্টু হেসে চোখ টিপ দেয়, মুখ গোল করে চুমু খাওয়ার ভঙ্গি করে। আরশি ভীষণ খেয়ে যায়, কাশতে কাশতে অবস্থা খারাপ, চোখ দুটো রক্ত বর্ণ ধারণ করে। বিহান অসহায় চোখে তাকিয়ে দ্রুত পানির গ্লাস এগিয়ে দেয়। আরশি দ্রুত উঠে এসে বোনের মাথায় হাত বুলিয়ে দেয়। আরশি কিছুটা শান্ত হয়, ভাইয়ের দিকে তাকিয়ে চোখ দিয়ে আশ্বস্ত করে সে এখন ঠিক আছে। আরিশ পুনরায় গিয়ে বসে তার চেহারে। বিহান আরশির দিকে তাকিয়ে মুখ নাড়িয়ে সরি বলে। তা দেখে আরশি না চাইতেও সামান্য হেসে ফেলে। বিহান আহাম্মক বনে যায়। সে তো ভেবেছিল আরশি রাগ করবে, আর এইদিকে দেখো, এই মেয়ে রাগ না করে হাসছে। জুম্মার দিন মুসলমানদের জন্য এক বিশেষ ও পবিত্র দিন। এই দিনকে বলা হয় সপ্তাহের ঈদের দিন। আর যখন এই জুম্মা পড়ে হজের দিনে, তখন তা আরো মহিমান্বিত হয়ে ওঠে। এমন এক পবিত্র দিনে মুসলমানেরা ঘরে বসে থাকবে, এ তো কখনোই কল্পনা করা যায় না। এই দিন তো ইবাদতের, আত্মশুদ্ধির আর আল্লাহর রহমত লাভের শ্রেষ্ঠ সুযোগ। চৌধুরী পরিবারের সকল ছেলেরা বেরিয়ে পড়েছে নামাজের উদ্দেশ্যে। শুধু বাড়ি রয়ে গিয়েছে বিহান, সেও এখন বেরোবে। আরশি ড্রয়িং রুমের সোফায় পায়ের উপরে পা তুলে হাতে পায়েসের বাটি নিয়ে পায়েস খাচ্ছে। আঞ্জুমান বেগম পায়েস রান্না করে সর্বপ্রথম আরশিকে দিয়েছে খাওয়ার জন্য। সেটা নিয়ে মেয়েটা বেশ আনন্দে খাচ্ছিল। কিন্তু তার খাওয়া থেমে যায় সিঁড়ি দিয়ে নামতে থাকা কালো পাঞ্জাবি, সাদা পাজামা আর সাদা টুপি মাথায় পরিহিত সুদর্শন পুরুষকে দেখে। আরশি বিমোহিত নয়নে তাকিয়ে আছে বিহানের দিকে। বিহানকে সচরাচর সব পোশাকে দেখলেও পাঞ্জাবিতে কখনো দেখা হয়নি আরশির। দেখা হয়নি বললে হয়তো ভুল হবে। বিহান বাড়িতে আসার পর পাঞ্জাবি পরে একবার মসজিদে গিয়েছিল, কিন্তু আরশি সেসবে খেয়াল করেনি, চোখ তুলে দেখেনি ও পর্যন্ত। না দেখে হয়তো সে এতদিন ভালো ছিল, কিন্তু আজকে দেখে আরশির চোখ যেন আটকে গেছে বিহানের ওপর। চাইলেও সে চোখ ফেরাতে পারছে না, হয়তো ইচ্ছেও করছে না।
বিহানকে সে আগেও অনেকবার দেখেছে, কিন্তু আজকে এই বিহান কালো পাঞ্জাবিতে মোড়া, মাথায় সাদা টুপি, একেবারে অন্যরকম। চেনা মুখে আজ এক অচেনা মায়া। দৃষ্টি সরাতে গিয়ে বারবার ফিরে আসছে। মনের অজান্তেই তার চোখ বলে দিচ্ছে, আপনি নিজের এই রূপ এতদিন কোথায় লুকিয়ে রেখেছিলেন। বুকের ভেতর ধক করে শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে আরশির। গলার স্বর যেন কোথায় হারিয়ে গেছে। নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। আঞ্জুমান বেগম ও চুমকি কি নিয়ে যেন কথা বলছে। রান্নাঘর থেকে টুংটাং শব্দ ভেসে আসছে, তবে আরশির কান যেন কেবলই বিহানের নিঃশব্দ উপস্থিতিকেই শুনছে। তার চোখে একরাশ বিস্ময়, একটু লাজুকতা আর অস্পষ্ট এক ভালোবাসা, সব মিলিয়ে যেন এক অদ্ভুত টান। যে টান চোখে নয়, মন ছুঁয়ে যায়। তবে কি আরশি বিহানের এই রূপ দেখে প্রেমে পড়ল? আরশিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বিহানের ঠোঁটের কোণে এক অদৃশ্য হাসি রেখা ফুটে ওঠে। বিহান সিঁড়ি দিয়ে নেমে সোজা গিয়ে দাঁড়ায় আরশির সম্মুখে। আরিশও এখনো একইভাবে তাকিয়ে, দৃষ্টির কোনো নড়াচড়া নেই। বিমোহিত দৃষ্টিতে তাকিয়ে আছে বিহানের দিকে। তা দেখে বিহান মাথাটা একটু ঝুঁকে আরশির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, কি হলো ম্যাডাম, এভাবে তাকিয়ে আছেন কেন? প্রেমে প্রেমে পড়ে গেলেন নাকি? বিহানের কথায় আরশি থতমত খেয়ে যায়, মাথা নিচু করে নেয়। দৃষ্টি মেঝের দিকে থাকলেও আরশি বারবার আর চোখে তাকায় বিহানের দিকে। তা দেখে বিহান তীর্যক কণ্ঠে বলে, লক্ষণ কিন্তু ভালো ঠেকছে না ম্যাডাম। কি ব্যাপার, অঘটন কি ঘটেই গিয়েছে নাকি ঘটবে? বলতে বলতে বিহান আরুষির চোখের সামনে পড়ে থাকা চুলগুলো কানের পিঠে গুজে দেয়। আরুষি হাঁসফাঁস করে ওঠে, কোনো কথার জবাব দেয় না। দিবে কি করে? সে তো এখন তার মনের উতাল ঢেউ সামলাতে ব্যস্ত। নিজের অজানা অনুভূতিকে যত সামলানোর চেষ্টা করছে ততই ব্যর্থ হচ্ছে। চুম্বকের মতো তার দৃষ্টিকে যেন টানছে বিহানের দিকে। এই অসহ্যকর অনুভূতির তাপে পড়ে মেয়েটির নাজুক অবস্থা। আরশির এমন অবস্থা দেখে বিহানের ঠোঁটের সেই অদৃশ্য হাসি এবার ফুটে ওঠে। বক্ষ মাঝে শীতলতা অনুভব করে। হয়তো মেয়েটার মাঝে অন্যরকম কিছু লক্ষ্য করেছে বলেই। তবে আরশিকে এরকম হাঁসফাঁস করতে দেখে বিহান আর কিছুই বলে না। আরশির হাতে থাকা পায়েসের বাটিটার দিকে নজর দিয়ে বলে, খাইয়ে দাও। আরশি চোখ খুলে তাকায়। বিহানের কথার মর্মার্থ বুঝতে না পেরে চোখ মুখ কুঁচকে তাকিয়ে থাকে। বিহান বুঝতে পারে আরশি বোঝেনি, তাই চোখের ইশারায় পায়েসের বাটি দেখিয়ে বলে, পায়েস খাইয়ে দাও। আরশি এবার বুঝতে পেরে নিজের হাতে থাকা পায়েসের বাটির দিকে তাকায়। শুকনো ঢোক গিলে মিনমিনে সুরে বলে, এখান থেকে তো আমি খেয়েছি, এটা আমার। বিহান সোজা হয়ে দাঁড়ালো, বুকের উপরে দুই হাত আড়াআড়ি গুজে নিয়ে পূর্ণ দৃষ্টি দেয় আরশির দিকে। যেখানে পুরো তুমিটাই আমার, সেখানে এই পায়েসের বাটিটা আলাদা হবে কেন? এটাও আমার, এখন খাইয়ে দাও, নামাজে যেতে দেরি হয়ে যাচ্ছে। আরশি কিছু বলতে চেয়েও বলতে পারল না। অদৃশ্য কিছু যেন তার কণ্ঠনালী রোধ করে রেখেছে। তবে ঠোঁটটা কাঁপে, কিন্তু শব্দ বের হয় না। নিজের ইচ্ছের বাইরে শরীর চলতে থাকে। একরকম ঘোরের মধ্যে সে পায়েসের বাটি থেকে এক চামচ তুলে বিহানের মুখের সামনে ধরে। বিহান পায়েস মুখে নিয়ে খেতেই আরশি বিহানের দিকে এক দৃষ্টি রেখেই পুনরায় এক চামচ পায়েস বিহানের মুখের সামনে ধরে। বিহান সেটাও খেয়ে নেয়। আরশি আবারও দেয়। বিহান বুঝতে পারে আরশি ঘোরের মধ্যে এইসব করছে, তাই মৃদু হেসে আরশির কপালে ঠোঁট ছুঁয়ে বলে, হয়েছে ম্যাডাম, এবার থামুন, এখন না গেলে নামাজে যেতে লেট হয়ে যাবে তো। বিহানের কথায় আরশির হুঁশ ফেরে, লজ্জা পেয়ে মাথাটা নিচু করে ফেলে। বিহান মৃদু হেসে পানি খেয়ে নামাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর আরশির হৃদয়ে জাগা নতুন অনুভূতি নিয়ে তাকিয়ে থাকে বিহানের যাওয়ার দিকে। দুপুরের কড়া রোদ পরিবেশকে যেন উত্তাপে জর্জরিত করে তুলেছে। রাস্তাগুলো থমথমে, যেন আগুনের আলতো ছোঁয়াতে দগ্ধ হয়ে উঠেছে প্রতিটা ধুলো কণা। গাছের পাতারা ক্লান্ত, সূর্যের তাপে মাথা নুইয়ে আছে যেন। হাওয়ার হাওয়ার নামে কিছু নেই, নিঃশ্বাস নিতেও কষ্ট হয় যেন। চারপাশটা অদ্ভুত নিস্তব্ধ, শুধু রোদের ঝাঁঝে একটা তীব্রতা ছড়িয়ে আছে বাতাসে।
আরুষি পায়েসের বাটি হাতে এগিয়ে যাচ্ছে তামান্নাদের বাড়ির দিকে। এইটুকু রাস্তা যেন আরুষির শরীর জ্বালিয়ে দিয়েছে। আরুষি গিয়ে ধপ করে বসে পড়ে সোফায়। এসির ঠান্ডা বাতাস এসে গায়ে লাগায়, কিছুটা স্বস্তি পায়। গলা ছেড়ে ডাকে তামান্নাকে। তামান্না মাত্রই শাওয়ার নিয়ে বেরিয়েছিল। হঠাৎ আরুষির ডাক পেয়ে দৌড়ে বেরিয়ে আসে। ভোঁতা মুখে গিয়ে বসে আরুষির পাশে। আরুষি তামান্নাকে ভোঁতা মুখে বসতে দেখে প্রশ্ন করে, তোর আবার কি হলো? মুখ এরকম বাংলার পাঁচ বানিয়ে রেখেছিস কেন? তামান্না আরুষির কাঁধে মাথা রেখে দুঃখী দুঃখী কণ্ঠে বলে, কি আর বলবো দুঃখের কথা বান্ধবী। যারে আমি ভালোবাসি সে আমাকে পাত্তা দেয় না, আর যারে আমি পাত্তা দেই না সে আমার পিছু ছাড়ে না। আরুষি সামান্য মাথা কাত করে সামান্যার দিকে তাকিয়ে প্রশ্ন করে, কে আবার তোর পিছু ছাড়ছে না? তামান্না আরুষির কাঁধ থেকে মাথা উঠিয়ে পায়েসের বাটিটা হাতে নেয়। মেড এসে আরুষিকে লেমন জুস দিয়ে তামান্নার হাতে চামচ দিয়ে যায়। তামান্না বাটি থেকে পায়েসটা মুখে দিয়ে বলে, আরে তোর ভাইকে, যেই ছেলের কথা বলে খেপিয়েছিলাম না, ওই ছেলেটাই তো পেছনে পড়ে আছে সেই থেকে, কিছুতেই পিছু ছাড়ছে না। আজকেও তো সব লিমিট ক্রস করে আমাদের বাসার নিচে এসে একের পর এক কল দিচ্ছিল। আমি তো নাম্বারটা ব্লক করে দিছি। আবার বাবাকে নিজে দেখতে পেয়ে আমার কথা জিজ্ঞেসও করেছে। ভাই কোন লেভেলের ছ্যাঁচড়া হলে এতবার রিজেক্ট করার পরেও পেছনে পড়ে থাকে। একদম বিরক্ত হয়ে গিয়েছি যত সব। আরুষি সব কথা মনোযোগ সহকারে শোনে। সেও খেয়াল করেছে ইদানিং একটা ছেলে তামান্নার পেছনে বেশ ভালোভাবেই লেগেছে। আরুষি ভেবেছিল হয়তো রিজেক্ট পাওয়ার পর নিজে থেকে সরে যাবে, কিন্তু এখন তো উল্টো ছেলেটা একদম বাড়িতে পৌঁছে গেছে। এখন তো কিছু একটা করতেই হবে। আরুষি মনে মনে কিছু একটা ভেবে তামান্নার উদ্দেশ্যে বলে, চিন্তা করিস না, কালকে থেকে ছেলেটা তোর ধারের কাছেও আর ঘেঁষবে না। তামান্না আরুষির কথার মানে বুঝতে পেরে মুচকে হাসে। তারা আরো কিছুক্ষণ গল্প করে। এরপর আরুষি বাড়ি ফিরে আসে। বাড়িতে ঢুকতেই বিহানকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে থেমে যায়। আশেপাশে কেউ নেই, হয়তো সবাই নিজেদের ঘরে। আরুষি ধীর পায়ে ভেতরে আসে। আরুষিকে আসতে দেখে বিহান উঠে দাঁড়ায়। আরশির দিকে একটু এগিয়ে গিয়ে কিছু দোয়া পড়ে আরশির মাথায় ফু দেয়। আরশি গোল গোল চোখ করে বিহানের দিকে তাকায়। বিহান শেষ বেয়ে গ্রাহ্য না করে প্রশ্ন করে, এই ভর দুপুরে কোথায় গিয়েছিলে? আরশি চোখ নামিয়ে বলে, তামান্নাদের বাসায় পায়েস দিতে গিয়েছিলাম। বিহান আরো কিছু প্রশ্ন করতে নিবে, তার আগেই ওখানে উপস্থিত হয় আরিশ। সেও কিছু দোয়া পড়ে বোনের মাথায় ফু দেয়। এরপর আরিশকে নিয়ে ওপরে চলে যায়। বিহান ভুরু কুঁচকে সেই দিকে তাকিয়ে থাকে। আজব তো, সে যখনই বইয়ের সঙ্গে একটু কথা বলতে যায় তখনই এই হিটলার সুমন্দি কোথা থেকে যেন টপকে যায়। বইয়ের সঙ্গে একটু আলাদা সময় কাটাতে দেয় না। ধুর, শালার জীবনটাই বৃথা। যেই জীবনে বইয়ের সঙ্গে একটু প্রেম করার সময় নেই, সেই জীবন আমার জীবন হলো নাকি? আরশি আরিশকে নিয়ে তার রুমে আসে। বোনকে নিজের পাশে বসিয়ে গালে হাত দিয়ে বলে, জীবনে কখনো যদি অতীত তোর সামনে চলে আসে তো কখনো ভয় পাবি না, নিজের মনোবল হারাবি না, কখনো ভেঙে পড়বি না, ভয় পাবি না। একটা কথা সবসময় মাথায় রাখিস, মানুষ তোকে আঘাত করবে ভেঙে ফেলার জন্য। তুই যদি তাদের আঘাতে ভেঙে পড়িস তাহলে তারাই সফল। তাদের আর শত্রুদের কখনো সফল হতে দিতে নেই। তারা তোকে যদি আঘাত করতে চায় তো তুই পাল্টা আঘাত করবি। তুই কিন্তু আগের সেই ভীতু দুর্বল মেয়েটা নেই। এখন তোর বয়স কম হলেও শত্রুদের হারানোর জন্য যথেষ্ট বুদ্ধি ও ক্ষমতা দুটোই আছে। আর আমিও তোর পাশে আছি, তাই কখনো ভয় পাবি না। বুঝতে পেরেছিস? আরশি আরিশের নিজের দীর্ঘ কথার সমাপ্তি ঘটিয়ে আরশিকে বুকে জড়িয়ে নেয়। আরশি শান্তভাবে ভাইয়ের বুকে পড়ে থাকে। মূলত সে বুঝতে পারছে না হঠাৎ আরিশের এইসব কথা বলার কারণ। তবে যে কারণেই বলুক না কেন, তাকে এখন আরো সতর্ক থাকতে হবে, এটা ভালোভাবেই সে বুঝতে পেরেছে। গধূলির বিকেল। তামান্না দাঁড়িয়ে আছে শপিং মলের বাহিরে। তার পেছনে রয়েছে 4টা গার্ড, যাদের মধ্যে দুজন হাতে রয়েছে ভরপুর শপিং ব্যাগ। আজ প্রচুর শপিং করেছে মেয়েটা,
কিন্তু এত এত শপিং করেও মেয়েটার মুখে হাসি নেই। হাসি থাকবে কি করে? তার প্রাণ প্রিয় বান্ধবী, তার জানের জানই তো তার সাথে নেই। কত করে বলল তার সঙ্গে আসতে, কিন্তু পেটের ব্যথার কারণে মেয়েটা আসতে পারেনি। আর তাই তো তার বাবা আরশিকে না আসতে তার 4টা খাম্বার মতো বডিগার্ড সাথে দিয়ে দিয়েছে। একটাও এটা নতুন না। তামান্না যখনই বাসা থেকে একা বের হয় তখনই আখিল সাহেব মেয়ের সঙ্গে গার্ড পাঠান। কারণ বিজনেসের ক্ষেত্রে তার অনেক শত্রু রয়েছে, বলা তো যায় না কে কখন অ্যাটাক করে বসে। তামান্না ব্যাকুল নয়নে এদিকে ওদিকে তাকিয়ে কাঙ্ক্ষিত মানুষটিকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু বারবার সে ব্যর্থ হচ্ছে, কিছুতেই খুঁজে পাচ্ছে না। বিগত আধা ঘন্টা যাবৎ তামান্না এখানে দাঁড়িয়ে কাঙ্ক্ষিত মানুষটির অপেক্ষায় ছিল, কিন্তু সেই মানুষটির আসার নাম নেই। তামান্নাকে এতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে দেখে গার্ডদের মধ্যে একজন বলে, ম্যাম, আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবেন? সন্ধ্যা হয়ে আসছে তো, স্যার যত তাড়াতাড়ি সম্ভব বাসায় পৌঁছে দিতে বলেছে। তামান্না বিরক্ত হয়ে কিছু বলতে নিবে তার আগে চোখ পড়ে কাঙ্ক্ষিত মানুষটির উপরে। মুহূর্তেই বিরক্তির ভাবটা চলে যায়। সে শান্ত কণ্ঠে গার্ডদেরকে চলে যাওয়ার আদেশ দেয়, কিন্তু গার্ডরা তাকে একা রেখে যেতে নারাজ। তামান্না বিরক্ত হয়ে ভয় দেখিয়ে বলে, তারা না গেলে বাবাকে মিথ্যা বলে তাদের চাকরি থেকে বের করে দেওয়া হবে। আর এখন গেলে চাকরিটা বেঁচে যাবে। সবাই চাকরি হারানোর ভয়ে শপিং ব্যাগগুলো নিয়ে চলে যায়। তামান্না খুশি হয়ে দৌড়ে গিয়ে দাঁড়ায় আরিশের বাইকের সামনে। আরিশ বাইক দাঁড় করিয়ে কারোর সঙ্গে কথা বলছিল। হঠাৎ তামান্নাকে এইরকম ভাবে দৌড়ে আসতে দেখে বিরক্ত হয়ে বলে, এরকম দৌড়াদৌড়ি কেন করছো ইডিয়েট? আস্তে চলাফেরা করতে পারো না? তামান্না কাঁদো কাঁদো অসহায় মুখ করে বলে, এই একদম বকা দিবেন না তো। আমি কি ইচ্ছে করে দৌড়ে আসছি নাকি? বিপদে পড়েই তো এইভাবে দৌড়ে আসলাম। আরিশের চেহারার থেকে বিরক্তি ভাবটা মুহূর্তেই উবে গেল। দেখা গেল চিন্তার ছাপ। আরিশ চিন্তিত কণ্ঠে বলে, কি হয়েছে? কিসের বিপদে পড়েছো তুমি? তামান্না মনে মনে কুটিল হাসে। সে সত্যি বিপদে পড়েছে, এটা আরিশকে বিশ্বাস করাতে পেরে। তবে মুখটা অসহায় করে রেখেই বলে, আমি প্রয়োজনে একটু বাহিরে বেরিয়েছিলাম বাড়ির গাড়ি নিয়ে, কিন্তু গাড়ি থেকে নামতেই একটা চোর এসে আমার পার্সটা কেড়ে নিয়ে গেছে। ড্রাইভার আঙ্কেল দেখতে পেয়ে লোকটার পিছনে দৌড়ে গেছে, কিন্তু এখনো আসছে না। আমার একা ভয় লাগছিল আপনাকে দেখে, তাই দৌড়ে আসলাম। তামান্নার কথাগুলো শুনে আরিশ স্বস্তির নিঃশ্বাস ফেলল। নিজের ভাবনা সত্যি না হওয়ায় সে তো তামান্নার মুখ দেখেই কিনা কি ভেবে ফেলেছিল। আরিশ তামান্নাকে উদ্দেশ্য করে বলে, ড্রাইভার আঙ্কেলের কাছে ফোন আছে তো, ফোনটা করে আসতে বলো আর দ্রুত বাসায় যাও। তামান্না অসহায় মুখ রেখেই বলে, ফোন করেছিলাম, তুমি জানালেন তিনি জানালেন আসতে একটু দেরি হবে, অনেক দূর পর্যন্ত গিয়েছে তো। আরিশ কিছু একটা ভেবে বলে, তো এতক্ষণ তুমি কি করবে? তামান্না মাথা নিচু করে ধীর কণ্ঠে বলে, কি আর করব, আঙ্কেলের জন্য অপেক্ষা করতে হবে এখন। আরিশ তামান্নার মিথ্যা নাটকটা ধরতে না পেরে আশেপাশে দৃষ্টি ঘুরিয়ে বলে, অপেক্ষা করতে হবে না, আমার সঙ্গে চলো, আঙ্কেলকে মেসেজ করে গাড়ি নিয়ে আসতে বলো। আরিশের কথা মতো তামান্না তাই করলো। মানে? মানে কি? কি আর মেসেজ করার অভিনয় করলো। এরপর গাড়িতে উঠে বসলো। তবে আরিশের সঙ্গে যাওয়ার খুশিটা প্রকাশ না করে মনের মধ্যে রেখে দিল। এখন ভুল করে প্রকাশ করে ফেলে আরিশ সব কিছু বুঝে যাবে, তখন তাকে হাজারটা বকা শুনতে হবে, সাথে অপমান ফ্রি। আরিশ বাইক স্টার্ট দেয়। কিছু দূর যেতেই একটা ফুচকার দোকান দেখে তামান্না বায়না ধরে ফুচকা খাওয়ানোর। আরশ আরিশ বিনা বাক্যে তামান্নার আবদারটুকু মেনে নেয়। বাইক সাইডে রেখে তামান্নাকে ফুচকা খাওয়ায়। তামান্না ফুচকা খেতে খেতে নতুন বায়না ধরে, তাকে এখন চকলেট আইসক্রিম খাওয়াতে হবে। তাদের থেকে কিছুটা দূরে বেলুনওয়ালা দাঁড়িয়ে, তাকে এখন 10 টাকা লাভ সাইজের বেলুনও কিনে দিতে হবে। আরিশ সেটাও কিনে বিনা বাক্যে মেনে নেয়। তামান্না খুশিতে পাগল প্রায় হয়ে যাচ্ছে আরিশকে তার সব আবদার মেনে নিতে দেখে। আর এদিকে এই পাগল মেয়েটার হাসি দেখে আরিশ নিজেও লুকিয়ে লুকিয়ে হাসছে। এই পাগলের মুখে হাসি ফোটাতে পারলে
তার যে কি ভালো লাগে। বিহান রুমে বসে আছে। এখন তার পুরো দল বল, আদিল, আকাশ, নিহাল, মিতালি, বর্ষা ও জিএম ওরফে গালিব মাহাতাব। তারা এখন আলোচনা করছে সেই মেয়েটাকে নিয়ে, যাকে পাওয়ার জন্য সব বেআইনি কাজ বন্ধ রাখা হয়েছে। তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু মেয়েটার কোনো খোঁজ তারা পাচ্ছে না। পাবে কি করে? তারা তো মেয়েটার নাম, ঠিকানা কিংবা পরিবারের কোনো মানুষ সম্পর্কে কিছুই জানে না। নাম ঠিকানা বিহীন কাউকে খোঁজ কি এতটাই সহজ? তবে তারা হাল ছাড়েনি। তাদের দলের মেম্বাররা দলে দলে বিভক্ত হয়ে ছড়িয়ে পড়েছে। যে করেই হোক মেয়েটাকে খুঁজে বের করতে হবে, আর ওই দলটাকে পাকড়াও করতে হবে। এই দল আকারে অনেক বড়। এখানে কে আসলে আসল কালপ্রিট খুঁজে বের করা খুবই দুষ্কর। তবে তাদের হাল ছাড়লে চলবে না। এই দলকে ধরতে না পারলে অনেক মায়ের কোল খালি হয়ে যাবে। নারীরা ওইসব মানুষরূপী পশুদের ভোগের বস্তু হয়ে যাবে। সাথে তোর ব্যবসার ড্রাগ সাপ্লাই তো আছেই, যেগুলো তারা কিছুতেই হতে দিতে পারে না। তাদের যে করেই হোক এসব আটকাতে হবে। আলোচনার এক পর্যায়ে ঠিক হয় বিহান তাদের দলের লোকেদের সঙ্গে মিশে মেয়েটির সম্পর্কে তথ্য সংগ্রহ করবে। তারপরে সেটা বিহানের কাছে পৌঁছে দিবে। পরবর্তীতে বিহানরা সকলকে মিলে সেই তথ্য অনুযায়ী মেয়েটিকে খুঁজবে। এইসব বিষয়ে আলোচনা শেষে বিহান মিতালির দিকে তাকিয়ে প্রশ্ন করে, আরুষির সম্পর্কে কিছু জানতে পারলি? মিতালি হ্যাঁ সূচক মাথা নাড়ায়, যার অর্থ সে জানতে পেরেছে। একই একই সবাই বিহান আর মিতালির দিকে তাকিয়ে আছে। তারা মূলত বুঝতে পারছে না আরুষির কিসের সম্পর্কে জানতে চাইছে বিহান। আদিল তো প্রশ্ন করেই বসে, আরুষির সম্পর্কে কিসের খোঁজ চাইছিস তুই? বিহানের সোজা স্বাভাবিক উত্তর, ওকে অল্প বয়সে বিয়ে দেওয়ার কারণ সম্পর্কে। আমার কেন জানি মনে হচ্ছে কোনো কারণ ছাড়া তার আরশিকে বিয়ে দেয়নি। আমি যতদূর জানি আরশির আন্টি আর আরিসের প্রাণ ভোমরা। দেহটা তাদের থাকলেও প্রাণটা বসবাস করে আরশির মধ্যে। বলা চলে দুজনের বেঁচে থাকার একমাত্র কারণ আরশি। আমার জানা মতে আরশিকে দূরে রাখা তো দূর, চোখের আড়াল পর্যন্ত করতো না। এতটা আগলে রাখতো তারা। তাহলে এমন কি ঘটেছিল যার জন্য তাদের প্রাণ ভোমরাকে তাদের থেকে দূরে রাখতে হচ্ছে? কোনো কারণ তো অবশ্যই আছে। আদিল এবার কিছুটা ভাবুক ভঙ্গিতে বলে, কারণ তো অবশ্যই আছে। আরুষির জন্মদিনের দিন আরিসের পক্ষ থেকে একটা কার্ড এসেছিল, যেখানে স্পষ্ট লেখা ছিল তারা চাইলেও আরুষিকে তাদের কাছে নিয়ে যেতে পারবে না, কারণ ওখানে গেলে নাকি আরুষির বিপদ। সবাই ভাবুক ভঙ্গিতে বসে থাকে। নীরবতা চলে কিছুক্ষণ সবার মাঝে। এই নীরবতা ভেঙে মিতালি বলে ওঠে, আমি যতদূর আন্টির কাছ থেকে জেনেছি, আমার কেন জানি পুরোটা বিশ্বাস হচ্ছে না। বিহান মিতালির দিকে তাকিয়ে বলে, মা কি বলেছে আগে সেটা বল। মিতালি হ্যাঁ সূচক মাথা নেড়ে বলে, আরুষির ওপর ওদের গ্রামের চেয়ারম্যানের ছেলের নজর পড়ে। চেয়ারম্যানের ছেলের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যায়, কিন্তু আন্টি রাজি হয় না, কারণ ছেলেটা ছিল বখাটে। রাস্তাঘাটে মেয়েদেরকে জ্বালাতন করত, নেশা করে পড়ে থাকতো। কেউ কিছু বলতে পারতো না তার বাবার ক্ষমতার জন্য। এই জন্য আন্টি বিয়ের প্রস্তাব দিয়েই, আর এটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। আরুষিকে তারা যেখানেই দেখতে পেত রাস্তায় আটকে দিত, জ্বালাতন করত, অ্যাসিড মারার চেষ্টাও করেছিল, এমনকি ধর্ষণও করতে চেয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে আরুষি প্রতিবারই বেঁচে যায়। মেয়ের এরকম অবস্থা দেখে আন্টি ওখানে রাখতে চায়নি, তাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল। মিতালি সম্পূর্ণ কথা শেষ হতেই বিহানকে বলে, মা তোকে সব সত্য কথা বলেনি। আমার কেন যেন মনে হচ্ছে এই কথাগুলো বানোয়াট। নিহাল ভুরু কুঁচকে প্রশ্নাত্মক কণ্ঠে বলে, এমনটা মনে হওয়ার কারণ? বিহান কিছু একটা ভেবে বলে, কারণে এরকম ঘটনা শহরের অলিগলিতে অহরহ ঘটতে থাকে। তার জন্য তো তার বাবা মায়েরা তাদের মেয়েকে বিয়ে দেয় না, বরঞ্চ তাদের বিরুদ্ধে কোনো আইনি স্টেপ নেয়। কিন্তু আন্টিরা কোনো স্টেপ নেয়নি। আইনত স্টেপ নেওয়া দূরে থাক, আরিশ নিজেই তো যথেষ্ট এইসব বখাটেদেরকে সামাল দিতে।
তার ভাবভঙ্গি, চলাফেরা, কথাবার্তা, শরীরের গঠন, কথার তেজ, চোখের চাহনি সবকিছু বলে দেয় আরিশ এরকম 10-12 জন বখাটেকে শায়েস্তা করতে সক্ষম। এখানে একজনকে ভয় পেয়ে বোনকে বিয়ে দিয়ে দিল, এটা কখনো বিশ্বাসযোগ্য নয়। কোনো কাহিনী তো আছে যেটা সবাই আমাদের থেকে লুকিয়ে রেখেছে। আমি নিশ্চিত আরশিকে এত অল্প বয়সে বিয়ে দেওয়ার পেছনে আরিশের অতীতের কোনো কারণ আছে যেটা আমাদের জানানো হচ্ছে না। বিহানের কথা সবাই মনোযোগ সহকারে শোনে। সবাই এরই কেমন যেন একটা খটকা খটকা লাগছে। জিএম নিজেও সবটা শুনে হুট করেই বিহানের উদ্দেশ্যে প্রশ্ন করে, তুমি এখানে বারবার মা আর ভাইয়ের কথা কেন বলছো? ওর বাবা কোথায়? বিহান দীর্ঘশ্বাস ফেলে বলে, জানি না ওর বাবা কোথায়, আমি তো দেখিনি। আর ওদের ভাই বোনের কাছ থেকে কিংবা আমার বাবা মায়ের কাছ থেকেও ওদের বাবার সম্পর্কে কোনো কিছুই শুনিনি, তাই বলতে পারছি না। জিএম আবারও প্রশ্ন করে, তুমি তো বিয়ে করতে ওখানে গিয়েছিলে, গিয়ে দেখোনি? কি দেখেছো? বিহান ছোট্ট করে জবাব দেয়, না। জিএম আর কোনো প্রশ্ন করে না, চুপ করে এতক্ষণ কথাগুলো ভাবতে থাকে। সাথে ভাবতে থাকে আরিশের তার নাম জানার কথাটা, যেখানে জিএম বিহানদের কেউই তার আসল নাম বলেনি, সেখানে আরিশ জানলো কিভাবে? ঘড়ির কাঁটা তখন সকাল 8টার ঘরে। ড্রয়িং রুমে সোফা এবং ফ্লোর জুড়ে বসে আছে সবাই মিলে। সকলের দৃষ্টি এখন সামনে রাখা টিভির দিকে, যেখানে চলছে সকালের গরমাগরম নিউজ। আর সেই নিউজের কেন্দ্রবিন্দু হচ্ছে পূর্ণতা চৌধুরী। এই মুহূর্তে খবরের সঙ্গে টিভিতে কিছু ভিডিও চলছে, যেখানে দেখা যাচ্ছে পূর্ণতা চৌধুরীর নিজের অ্যাসিস্ট্যান্ট ও তার কিছু গার্ড নিয়ে 2টা ছেলেকে বেধড়ক পেটাচ্ছে। বরাবরের মতোই পূর্ণতা চৌধুরীর ফেস দেখা যাচ্ছে না, তবে তার অ্যাসিস্ট্যান্ট ও গার্ডদের চেহারা দৃশ্যমান। আর এই ভিডিও পাবলিক করেছে পূর্ণতা চৌধুরী নিজেই। ভিডিওর সঙ্গে ক্যাপশনে লেখা ছিল, নেক্সট টাইম যদি দেখেছি কোনো ছেলেকে কোনো মেয়েকে ডিস্টার্ব করতে, তাহলে তাদের অবস্থা এই দুজনের থেকেও ভয়াবহ হবে। আর সেই ভয়াবহ অবস্থা পূর্ণতা চৌধুরী নিজে করবে। পূর্ণতা চৌধুরীর এই পোস্টের পর শুরু হয়ে গেছে তাকে নিয়ে নানান আলোচনা সমালোচনা। সমস্ত নিউজ চ্যানেলে চলছে পূর্ণতা চৌধুরীকে নিয়ে আলোচনা সমালোচনার সমারোহ। সবাইয়ের মনে এখন একটাই প্রশ্ন, কে সেই মেয়ে যার জন্য পূর্ণতা চৌধুরী নিজের ছেলেগুলোকে মেরেছে? মেয়েটি কি পূর্ণতা চৌধুরীর নিজের কেউ হলেও সম্পর্কে কে হয় তার? আর তার চাইতেও বড় কথা হলো, পূর্ণতা চৌধুরী ভিডিও পাবলিক কেন করলো? সে চাইলে গোপনে করতে পারতো, কিন্তু রাখলো না কেন? শুধুই কি এইসব বখাটে ছেলেদেরকে ওয়ার্নিং দিতে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? এরকম হাজারটা প্রশ্ন নিয়ে নিউজ করেছে সমস্ত নিউজ চ্যানেল থেকে, আর সেগুলো উৎসুক দৃষ্টিতে দেখছে চৌধুরী বাড়ির প্রতিটি মানুষ। এখানে সবার দৃষ্টি টিভিতে স্থির থাকলেও কয়েকটা তীক্ষ্ণ দৃষ্টি স্থির রয়েছে আরশির ওপর, যেমন ইশাক চৌধুরী, আঞ্জুমান বেগম, আরিশ ও বিহানের। আরশি এদের সবাই দৃষ্টি দেখে কাচুমাচু করছে। আরশিকে এরকম কাচুমাচু করতে দেখে বিহান বাঁকা হেসে আরশির পাশে এসে দাঁড়ায়, ধীর কণ্ঠে আরশির উদ্দেশ্যে বলে, ছেলেগুলোকে মারার অনুভূতি কেমন ছিল ম্যাডাম? আরশির অন্যরকম কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সে যথেষ্ট শান্ত ও স্বাভাবিক কণ্ঠে বলে, কোন ছেলেগুলোকে মারার কথা বলছেন? আমি তো কাউকে মারিনি। বিহান এবার মাথাটা কিছুটা ঝুঁকে আরশির কানের কাছে মুখ নিয়ে টিভির দিকে ইশারা করে বলে ওঠে, আপনি না মারলে কে মেরেছে এই ছেলেগুলোকে? বিহানের এহেন কথায় আরশি কিছুটা অবাক হয়, তবে অবাকের ভাবটা প্রকাশ না করে বিরক্তির ছাপ চোখে মুখে ফুটিয়ে ধীর কণ্ঠে বলে, আপনি কি অন্ধ? চোখে দেখতে পান না, নাকি কানে শুনতে পান না? দেখতে পাচ্ছেন না টিভিতে পূর্ণতা চৌধুরীর কথা বলছে, যে ছেলেগুলোকে মেরেছে? বিহান আরশির দিকে তাকিয়ে হেয়ালি কণ্ঠে বলে, তো আমি আবার কখন বললাম যে পূর্ণতা চৌধুরী মারেনি? আরশি বিরক্তির ভাব ধরে রেখেই বলে, তো এতক্ষণ আমাকে বলছিলেন কেন?
বিহান এবার দুষ্টু হেসে তীর্যক কণ্ঠে বলে, আপনাকে বলেছিলাম, কারণ আপনিই তো পূর্ণতা চৌধুরী। বিহানের মুখে এমন কথা হয়তো আরশি আশা করেনি, তাই তো কিংকর্তব্য বিমূঢ় হয়ে অবাকের অষ্টম আশ্চর্যে গিয়ে বিস্ফোরিত নয়নে তাকিয়ে থাকে বিহানের মুখপানে। সে এতক্ষণ নিজেকে যতটা স্বাভাবিক রাখার চেষ্টা করছিল, তা এক পলক এক নিমেষে যেন শেষ হয়ে গেল। এখন শুধু তার কানে একটা কথাই বাজছে, আপনিই তো পূর্ণতা চৌধুরী। মিনিট খানেক সময় গড়ায়, হঠাৎ আরশির হাতে টান অনুভব করে। সামনের দিকে তাকালে দেখতে পায় আরিশ হাত ধরে ওপরে নিয়ে যাচ্ছে, আর পেছনে ইশরাক চৌধুরী, আঞ্জুমান বেগম, বিহান তাদের দুই ভাই বোনের দিকে তাকিয়ে আছে। বাকি সবার তো টিভির দিক থেকেই চোখ সরছে না। তারা সকলে এখন পূর্ণতা চৌধুরীকে নিয়ে গবেষণা করতে ব্যস্ত। আরিশ আরশির হাতটা ধরে তার রুমে নিয়ে আসে, এরপর রুমের দরজাটা আটকিয়ে আরশির দিকে এগিয়ে এসে রেগে কিছুটা উচ্চস্বরে বলে, তুই কি পাগল হয়েছিস চড়ুই? এরকমটা কেন করলি? করলি তো করলি, এই ভিডিওটা ভাইরাল করতে গেলি কেন? আরশি চুপ করে ভাইয়ের দিকে তাকিয়ে থেকে কোনো প্রতি উত্তর করে না। এদিকে আরশিকে চুপ থাকতে দেখে আরিশ পুনরায় বলে, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি, তার উত্তর দিচ্ছিস না কেন? কেন মারলি ওই ছেলেগুলোকে? আরশি শান্ত স্বাভাবিক স্বরে উত্তরে বলে, ওরা তামান্নার দিকে হাত বাড়িয়েছিল, অনেক দিন থেকে ডিস্টার্ব করছিল। তামান্না ওদের বারবার নিষেধ করেছে ডিস্টার্ব না করতে, কিন্তু ওরা শোনেনি। কালকে ওদের বাসার নিচ পর্যন্ত এসেছিল। তামান্নাকে অনেকবার ফোন করেছিল, কিন্তু তামান্না ধরেনি। শেষে অনেকবার মেসেজ করেছিল নিচে এসে তাদের সঙ্গে দেখা করতে, কিন্তু তখনও তামান্না না যাওয়াতে ওরা একটা ফেক ভিডিও বানায় এআই দিয়ে, আর ওই ভিডিওতে তামান্নাকে পাঠিয়ে ব্ল্যাকমেল করে বলে রাত্রে তাদের সঙ্গে দেখা না করলে এই ভিডিওটা ভাইরাল করে দিবে। তাই আমিও ওদের ভিডিও ভাইরাল করার শখ একদম ঘুচিয়ে দিয়েছি। সবটা শুনে আরিশ রাগে হাতটা মুষ্টিবদ্ধ করে নেয়। রাগে তার মাথা দপদপ করছে, মন চাচ্ছে জানোয়ারগুলোকে নিজের হাতে খুন করতে। ওদের সাহস কি করে হয় তার কলিজাটায় হাত দেওয়ার? আরিশ নিজের রাগটা কন্ট্রোল করার ব্যর্থ চেষ্টা করে আরশির উদ্দেশ্যে বলে, ছেলেগুলোকে এখন সিটি হসপিটালে আছে, তাই না? আরিশ ছোট করে বলে, হ্যাঁ। আরশি আর কিছু শোনার প্রয়োজন মনে করলো না, সোজা পা বাড়ায় দরজার দিকে। ছেলেগুলোকে আজ সে জানে মেরে ফেলবে। সাহস একটু বেশি দেখিয়ে ফেলেছে তার কলিজায় হাত দিয়ে। আরশি ভাইয়ের মতিগতি বুঝতে পেরে আরিশকে আটকানোর জন্য তাড়াহুড়ো করে বলে, ভাইয়া, তুমি এখন কিছু করো না। এখন কিছু করলে হিতে বিপরীত হতে পারে। এমনিতেই ওদের আমি এমন অবস্থা করেছি যে বেঁচে তো থাকবে, কিন্তু দ্বিতীয়বার এরকম করার সাহস পাবে না। এখন তুমি কিছু করলে ওরা মরেই যাবে, তখন সমস্যা বাড়বে বই কমবে না। আরশির কথা শুনে আরিশ থেমে যায়, চোখটা বন্ধ করে জোরে জোরে শ্বাস টানতে থাকে। রাগ নিয়ন্ত্রণের ব্যর্থ প্রয়াস চালায়। সত্যি, তাকে এখনো কিছু করা যাবে না। সে রাগের মাথায় কিছু একটা করে বসলে তার সমস্ত দায়ভার গিয়ে পড়বে তার বোনের ওপর। হয়তো ক্যারিয়ারটাও নষ্ট হয়ে যেতে পারে। তাই নিজেকে সামলে নেয়, নিজেকে মিথ্যা সান্ত্বনা দিয়ে আরিশকে থামাতে পেরে আরশি স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে জানতো আজ তার ভাই গেলে ওদের মারতে মারতে মেরেই ফেলতো। ড্রয়িং রুমে রয়েছে পিনপতন নীরবতা, কোনো শব্দ নেই। সব যেন স্থির হয়ে আছে, শুধু বাতাসের সঙ্গে মিশে যাচ্ছে তিনজন মানুষের শ্বাস প্রশ্বাসের ক্ষীণ শব্দ। তামান্না মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তার বাবার সামনে। কিছু বলতে চাইছে, কিন্তু বলার সাহস পাচ্ছে না, কারণ তার বাবা প্রচন্ড রেগে আছে। তামান্না তার বাবার রাগ সম্পর্কে তেমন একটা ধারণা নেই, কারণ আখিল সাহেব কখনো মেয়ের সঙ্গে রাগ দেখাননি, কখনো উচ্চ স্বরে কথা পর্যন্ত বলেনি। তাই আজকে হঠাৎ বাবার এত রাগ দেখে তামান্না কিছুটা ভয় পেয়েছে। মূলত আখিল সাহেব কিছুক্ষণ আগে জানতে পেরেছে তামান্নার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত কাহিনী, যেটা জানার পর ওনার অভিব্যক্তি বদলে গিয়েছে, হিংস্র রূপ ধারণ করেছে, যেটা দেখে তামান্না ভয় পাচ্ছে। অপরদিকে গালিবা বেগম শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছেন স্বামী ও মেয়ের দিকে। তিনি জানেন আখিল সাহেব যতই রেগে থাকুক না কেন, কখনো মেয়ের ওপরে সেই রাগ দেখাবে না। গালিবা বেগম এই ধারণাকে সত্যি করে দিয়ে আখিল সাহেব কিছুক্ষণ পর নিজেকে শান্ত করে মেয়েকে কাছে ডাকেন। তামান্না গুটি গুটি পায়ে বাবার দিকে এগিয়ে যায়।
আখিল সাহেব মেয়েকে ভয় পেতে দেখে নিজেকে পুরোপুরি শান্ত করে ফেলে। অতঃপর মেয়েকে বুকে আগলে নিয়ে কপালে ঠোঁট ছোঁয়ায় আর বলে, এরপর থেকে যদি তাকে কেউ ডিস্টার্ব করে কিংবা এই ধরনের কোনো কাজ তাকে করে তাকে জানাতে। তামান্নাও বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে সায় জানায়। মেয়েকে শান্ত করে আখিল সাহেব পুনরায় অগ্নিমূর্তি ধারণ করে বসে বাসা থেকে বেরিয়ে যায়। গালিমা বেগম স্বামীকে এভাবে বাইরে যেতে দেখে এই পর্যায়ে কিছুটা ভয় পায়, কারণ তার স্বামীর এই রূপ সম্পর্কে তার খুব ভালোভাবেই জানা আছে। তামান্না হঠাৎ দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে ওঠে। এতক্ষণের বুকের জমিয়ে রাখা কষ্টগুলো চোখের পানির সঙ্গে ভাসিয়ে দেয় মায়ের বুকে। গালিবা বেগম তামান্নাকে সরিয়ে দিতে গিয়েও দেয় না। হয়তো মেয়ে এত বাজে পরিস্থিতির সম্মুখীন হয়েছে, এই জন্য গালিবা বেগম হঠাৎ নিজের এত বছরের ব্যক্তিত্বকে পাশ কাটিয়ে মেয়েকে আলতো হাতে জড়িয়ে ধরে। তামান্না মায়ের প্রশ্রয় পেয়ে আরো জোরে জোরে কান্না শুরু করে। দুপুর ৩টা। চৌধুরী বাড়ি একদম ফাঁকা, কোথাও কেউ নেই। এরশাদ চৌধুরী অফিসে, আরশি কোচিং এর উদ্দেশ্যে বেরিয়েছে বাড়ির গাড়ি নিয়ে, সাথে তামান্নাও গিয়েছে। তাই বিহান আর আরশিকে পৌঁছে দিতে যায়নি। আর আরিশ গিয়েছে নিজের বিজনেসের কাজে। মূলত আরিশ শাড়ির বিজনেস করে। ওর এখানে একটা ফ্যাক্টরি আছে যেখানে তারা নিজেরাই শাড়ি তৈরি করে এবং সেটা দেশের নানান প্রান্তে বাজারজাত করে থাকে। আর এদিকে আঞ্জুমান বেগম ঘুমের ঔষধ খেয়ে ঘুমাতে গিয়েছেন। চুমকি নিজেও হয়তো ঘুমিয়ে পড়েছে। তাই তো বিহান, আদিল, নিহাল, আকাশ, বর্ষা, মিতালি ও জিএম ওরফে গালিব মাহতাব, তারা সকলে বসে আছে তাদের সিক্রেট মিশন নিয়ে আলোচনা করতে। এই আলোচনাটা বসেছে মূলত বিহানের ঘরেই। বিহান বসেছে বেডের ওপর, আর বাকি সবাই বসেছে তার সামনে। বলতে গেলে তারা সবাই গোল হয়ে বসে আছে। বিহানের হাতে 2টা ছবি, যেটা তারা পেয়েছিল গ্রামে ঘুরতে গিয়ে ওই পুরানো বাড়িতে, যেখানে তারা ছোট্ট একটি মিশনের জন্য গিয়েছিল। ওই মিশনটা কমপ্লিট না হলেও তারা 2টা ছবি পেয়েছিল, যেখানে একটা ছিল আরশির আর একটা ছিল একটা মহিলার। বিহান ছবিগুলো হাতে নিয়ে জিএম এর উদ্দেশ্যে বলে, গ্রামের সেই দিন রাতে আমার বউকে তোমার দলের লোকেরা কিডন্যাপ করতে আসছিল। কেন, কিছু জানতে পারলে? জিএম ব্যর্থ কণ্ঠে বলে, জানার অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুই জানতে পারিনি। এ ব্যাপারে কোনো কথা না কি হ্যাঁ, কাউকে বলা নিষেধ। তবে চিন্তা করো না, আমার একজন বিশ্বস্ত লোক আছে। ওর একটা কাজে বাহিরে গিয়েছে, কয়েকদিন পর আসলেই আমি সবকিছু জানতে পারবো। বিহান হাতে থাকা সেই মহিলাটির ছবি জিএম এর দিকে বাড়িয়ে দিয়ে বলে, ঠিক আছে, ততদিন তুমি এই মহিলাটিকে খুঁজে বের করো। ওনার সম্পর্কে আমার সমস্ত ইনফরমেশন চাই। জিএম ছবিটি হাতে নিয়ে ছবিটাতে চোখ বোলাতেই চমকে ওঠে, বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে তার আদরের বোনটিকে দেখে, যেই বোনকে আজ 30 বছরের উপর হয়ে গিয়েছে তার থেকে দূরে রাখা হয়েছে। জিএম এর অজান্তেই তার চোখে এসে অশ্রুকণা ভিড় জমেছে। বিহান জিএম এর চোখের পানি দেখে বলে, কি হলো, তোমার চোখে পানি কেন? কোনোভাবে তুমি কি ওই মহিলাকে চেনো? জিএম নিজেকে সামলে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, চিনি, এটা আমার বোন, গালিবা মাহতাব। জিএম এর কথায় উপস্থিত সবাই হতবাক হয়ে যায়, অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে জিএম এর দিকে। জিএম বিহানের উদ্দেশ্যে বলে, এই ছবিটা কোথায় পেয়েছো? বিহান ওই দিনের পুরনো বাড়িতে ঘটে যাওয়া সব কিছু জিএমকে খুলে বলে। জিএম সবকিছু শুনে দীর্ঘশ্বাস ফেলে বলে, চিন্তা করো না, কেউ কিছু করতে পারবে না আমার বোনের, কারণ এগুলো সব কিছুর মাস্টার মাইন্ড যে তার কাছে আছে আমার বোন। সে নিজে আঘাত করলেও অন্য কাউকে আঘাত করতে দিবে না, এইটুকু বিশ্বাস আমার আছে। আদিল জিএম এর উদ্দেশ্যে বলে, তুমি কি তাকে চেনো? জিএম মলিন হেসে বলে, তাকে চিনলে আমার বোন আজকে আমার কাছে থাকতো। জিএম কিছুক্ষণ চুপ থেকে পুনরায় বলে, ওই লোকটা কখনো আমার সামনে আসেনি, নিজেকে আড়ালে রেখে আমার বোনকে মারধর করে শুধু সেইগুলো ভিডিও পাঠিয়ে আমাকে ব্ল্যাকমেল করে। এছাড়া তার সঙ্গে আমার কখনো দেখা হয়নি বা কথাও হয়নি। কোনোভাবে যদি ওই লোকটাকে আমি চিনতাম, তাহলে নিজের জীবন দিয়ে হলেও আমার বোনকে ফিরিয়ে আনতাম, কারোর হাতের কাঠপুতুল হয়ে থাকতে দিতাম না। জিএম এর কথায় সবাই দীর্ঘশ্বাস ফেলে, কেউ কিছু বলার মতো ভাষা খুঁজে পায় না। মানুষটা নিজেকে বোনের
বোনকে বাঁচাতে নিজের জীবনটাই তছনছ করে ফেলেছে। বোনকে বাঁচাতে খারাপ রাস্তায় পা বাড়িয়েছে, এতটা হিংস্র হয়ে উঠেছে, কাছের মানুষকে দূরে ঠেলে দিয়েছে। তাকে কি আর বলার থাকতে পারে তাদের? রাত 8টা। অন্ধকার ঘরে বেডের সঙ্গে হেলান দিয়ে পা দুটো ছড়িয়ে মেঝেতে বসে আছে ওজান। ডান হাতের 2 আঙ্গুলের ফাঁকে রয়েছে জ্বলন্ত সিগারেট, যেটা একটু পর পর ঠোঁটের ফাঁকে রেখে টান দিচ্ছে আর নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে। এমন সময় তার দরজায় কেউ না নক করে। ওজান ভেতরে আসতে আসতে বলে। অনুমতি পেয়ে রনি রুমের ভেতরে প্রবেশ করে, গিয়ে দাঁড়ায় ওজানের সম্মুখে। রনিকে দেখে ওজান প্রশ্ন করে, কোনো খোঁজ পেলি আমার পবিত্রার? রনি মাথা নিচু করে অপরাধীর কণ্ঠে বলে, না ভাই, অনেক খুঁজেছি কিন্তু আরশি আপুকে খুঁজে পাইনি। উজান পুনরায় হাতে থাকা সিগারেটের টান দিয়ে বলে, তোদের খোঁজার জন্য ঘাবলা আছে, ভালো করে খুঁজিসনি তাই পাসনি। কারণ আমার কাছে পাক্কা খবর আছে আমার পবিত্রা ওই ঢাকা শহরেই আছে। রনি এবার উজানের পাশে বসে বলে, বিশ্বাস করুন ভাই, আমরা আরশি আপুকে খুঁজতে একটুও গাফিলাতি করিনি। সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু কোথাও তার খবর পাইনি। উজান, তুমি কি সত্যি ভালোবাসো ওই মেয়েকে? হঠাৎ এমন প্রশ্নে উজান রনির দিক থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকায়। উজানের বাবা দরজায় দাঁড়িয়ে প্রশ্নটা করছে। উজান ঠোঁটে স্বল্প হাসি ফুটিয়ে পুনরায় সিগারেটে টান দিয়ে বলে, বাই এনি চান্স তুমি কি আমার ভালোবাসার প্রমাণ চাইছো? উজানের বাবা গম্ভীর কণ্ঠে বলে, যদি বলি হ্যাঁ চাইছি তাহলে কি তুমি দিবে? উজান বাবার দিকে তাকিয়ে বলে, কি প্রমাণ চাও বলো? উজানের বাবা এবার একটু নড়ে চড়ে দাঁড়িয়ে বলে, তুমি যদি ওই মেয়েকে সত্যি কারের ভালোবাসো তাহলে তাকে ভুলে যাও, ভুলে গিয়ে প্রমাণ দাও যে তুমি সত্যি তাকে ভালোবাসো। উজান শীতল দৃষ্টিতে তাকায় বাবার পানে, অতঃপর মলিন কণ্ঠে বলে, যদি ভালোবাসার প্রমাণ হয় তাকে ভুলে যাওয়া, তবে আমি সারা জীবন অপরাধী হয়ে থাকতে রাজি, কারণ আমি তাকে আজও মনে রাখি। তাই আমার পক্ষে তোমার এই কথাটা রাখা সম্ভব না। তোমার কথা না রাখার দায়ে আমি সারাটা জীবন তোমার কাছে অপরাধী থাকতে রাজি, কিন্তু আমার ভালোবাসাকে ভুলতে রাজি না। ছেলের এমন কথায় তিনি হতাশ হন, বুঝতে পারেন তার ছেলে ওই মেয়েটাকে ভুলতে পারবে না। তাই এখন যা করার তাকেই করতে হবে।